ওকে, দেখো আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে সাইকোলজির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সৃজনশীল শিক্ষার্থী, যেটাকে বলছে আমরা ক্রিয়েটিভ লার্নার। যদি তোমরা সিটেট বা অন্যান্য রাজ্যের টেটের কোশ্চেন দেখো, বা আমাদের যে রাজ্যে প্রশ্ন পরীক্ষাগুলো হয়েছে বিগত দিনগুলোতে, প্রত্যেকটা ইয়ারে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিছু না কিছু প্রশ্ন এসেছে। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা, সৃজনশীল শিক্ষার্থী। আমি প্রত্যেকটা লাইন পড়বো এবং তোমাদেরকে তার মানে, তার অর্থ আমি গভীরভাবে বুঝিয়ে দেবো। দেখো, বলছে মনস্তত্ত্ববিদদের মতে কোনো ব্যক্তি যদি নিজস্ব আচরণ, চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়ার মধ্যে নতুন কিছুর উন্মেষ ঘটাতে পারে, সেটা কি বলছে সৃজনশীলতা। তাহলে কি বলতে চাইছে, সৃজনশীলতা মানে কি? সৃজনশীলতা মানে হচ্ছে নতুনত্ব। তার মানে এক কথায় কি, এক কথাই বলতে বোঝাচ্ছে সৃজনশীলতা মানেই সে সবসময় কিছু নতুন জিনিস তৈরি করবে। আমার দেখে তুমি কিছু কপি করলে বা কারো অনুকরণ করে তুমি কিছু করার চেষ্টা করলে, সেটা কিন্তু সৃজনশীলতা হলো না। তাহলে সৃজনশীলতা কি? অর্থাৎ তুমি কিছু নিউ আবিষ্কার করবে, নতুন কিছু ডেভেলপ করবে, সেটাকে আমরা বলবো সৃজনশীলতা। অর্থাৎ তোমার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। দেখবে অনেকে কিন্তু সুন্দর সুন্দর মাটির পুতুল তৈরি করতে পারে, তাহলে সেটা তার সৃজনশীলতা। অনেকে দেখবে ভালো হাতের কাজ করতে পারে, খুবই জামা কাপড়ে অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে পারে, সেটাও তার সৃজনশীলতা। বুঝতে গেল? তাহলে সৃজনশীলতার সঙ্গে কিন্তু বুদ্ধির তেমন একটা সম্পর্ক নেই। বোঝা গেল জিনিসটা? তাহলে এটা আমি পরে বলবো তোমাদেরকে। তাহলে সৃজনশীলতা আমরা তাকেই বলবো যেখানে কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জিনিস নতুন ভাবে আবিষ্কার করতে পারে বা নতুন ভাবে উদ্ভব করতে পারে, সেটাকে আমরা বলবো সৃজনশীলতা। দেখো নেক্সট দেখো, একজন সৃজনশীল ব্যক্তি বিরল একক মৌলিক ক্ষমতার অধিকারী। তাহলে মৌলিক ক্ষমতার অধিকারী মানে কি? যে ক্ষমতাটা শুধুমাত্র ওর মধ্যেই থাকবে, তাকে বলবো সৃজনশীলতা। সে কখনো অন্যের জিনিস কপি করবে না। ক্লিয়ার? মৌলিকতা মানে কি? মৌলিকতা মানে হচ্ছে প্রাইম, মানে যার সঙ্গে অন্য কিছু মিল নেই, সেটা হচ্ছে মৌলিকতা। অর্থাৎ তার কাজ বলো, তার কথাবার্তা বলো, তার লেখাপড়ার মধ্যে বলো, সবকিছুতেই থাকবে কি? তার একটা সৃজনশীলতা থাকবে, যা মানুষের কোনো আচরণের ক্ষেত্রে তাকে সম্পূর্ণ নতুন এক পথের সন্ধান দেয়। তাহলে বুঝতে পেরেছো যে এমন একজন তোমার ব্যক্তি, তুমি তোমার আচার, কথা বলা, লেখাপড়া, কাজ, প্রত্যেকটি কাজে কিছু নতুনত্ব দেখায়, যেটা কিন্তু অন্যান্য ব্যক্তির থেকে কিন্তু তোমাকে আলাদা করে রাখে, যা এক্ষেত্রে অন্যদের আচরণ থেকে গুণগতভাবে পৃথক, যেটা আমি তোমাকে বললাম। তাহলে এখান থেকে কি জানলাম? এখান থেকে আমরা জানলাম যে সৃজনশীলতা বলতে বোঝায় কোনো কিছু নতুন জিনিস তৈরি করা, যা একজন ব্যক্তিকে অন্যান্য মানুষের থেকে আলাদা করে রাখে, এটাকে আমরা বলবো সৃজনশীলতা। ঠিক আছে সবার? কারো ডাউট আছে এইটু? চলো নেক্সট দেখো, স্যার। এবার আমরা দুটো চিন্তন সম্পর্কে জানবো। একটাকে বলছে অভিসারী চিন্তন, একটাকে বলছে অপসারী চিন্তন। দুটো চিন্তন রয়েছে, দেখে নাও। বলছে যেসব সমস্যার নির্দিষ্ট সমাধান আছে, সেই সমস্যা সমাধানের জন্য যে চিন্তনের প্রয়োজন তাকে বলছে অভিসারী চিন্তন। জিনিসটা বোঝো, অভিসারী চিন্তনকে আরেকটা ইংলিশে কি বলা হয়? কনভার্জেন্ট থিঙ্কিং। এই যে টার্মটা, ইংলিশ টার্মটা ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু বাংলা না থাকতেও পারে, ইংলিশ টার্ম দিতে পারে। তাই কনভার্জেন্ট থিঙ্কিং কিন্তু সৃজনশীলতার সঙ্গে যুক্ত নয়। কারণটা কি? কারণ কনভার্জেন্ট থিঙ্কিং বা অভিসারী চিন্তন হচ্ছে একটা নর্মাল। যেমন দেখো, কোনো একটা তোমাকে একটা একটা ইটের টুকরো দেওয়া হলো, তোমাকে একটা ইটের টুকরো দেওয়া হলো, তুমি ইটের টুকরোটা নিয়ে কি করবে? বলবে যে এটা একটা নুড়ি বা এটা একটা পাথর। কিন্তু তুমি যদি সৃজনশীল হও, ওই ইটের টুকরো দিয়ে কোনো একটা নতুন অদ্ভুত জিনিস তুমি একটা তৈরি করবে, সেটা কি বলছে? সৃজনশীলতা। তাহলে যেখানে কি হয়, একটা সমস্যা আছে, যে সমস্যার সমাধান একদম সহজ সরল পথে করা হয়, সেটাকে বলছে কি? অভিসারী চিন্তন। অর্থাৎ যে চিন্তন কোনো ব্যক্তিকে তার সমস্যার সমাধান করার জন্য একদম সরলতম পথ দেখায়, তাকে বলছে কি? কনভার্জেন্ট থিঙ্কিং বা অভিসারী চিন্তন। যেমন দেখো, যেমন এখানে বলা হয়েছে কি, 2 ও 2 কত হয়? 4। যেমন বলছে 2 আর 2 4। আবার যদি সৃজনশীল ব্যক্তি হয়, বলবে কি 4 - 2 = 2, এটা সে বলবে। আবার কি বলবে? 6 - 2 = কত? 4। অনেক ভাবে সে কিন্তু 4 করা তৈরি করতে পারবে। কিন্তু তুমি যদি নর্মাল স্টুডেন্ট হও, তুমি যদি নর্মাল একজন ছেলে মেয়ে হও, তাহলে তুমি বলবে যে 2 আর 2 4 হয়।
বোঝা গেল? যখন তোমার মধ্যে সৃজনশীলতা জন্মাবে তখন তুমি বলতে পারবে 6 থেকে 2 বিয়োগ করলে 4, 10 থেকে 6 বিয়োগ করলে 4। অর্থাৎ তুমি সেটাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন ভাবে কিন্তু উপস্থাপন করতে পারবে। অর্থাৎ চারটা, এই যে 4, এই 4টা তুমি যোগ, গুণ, বিয়োগ, ভাগ প্রতি ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটাকে বলছি আমরা সৃজনশীলতা। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তন। এখানে কি বলছে দেখো, যেসব সমস্যার নির্দিষ্ট কোনো সমাধান নেই সেই সব সমস্যার সমাধানের জন্য যে চিন্তন ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলছে অপসারী চিন্তন। ধরো তোমার জীবনে একটা সমস্যা এসছে, সেই সমস্যার কিন্তু একটা নর্মাল সলিউশন নেই, যে সহজভাবে একটা সমস্যার সমাধান করে দিলাম তেমনটা নেই, কিন্তু এটাকে একটু ভাবতে হবে, একটু কল্পনা করতে হবে। এটা, এই যে তোমার চিন্তা ভাবনাটাকে তুমি কল্পনা করছো বা এলোমেলো করে ভাবছো, সেটা কি বলছো সৃজনশীলতা। অর্থাৎ কোন সমস্যার সমাধান যদি আমি শর্টকাটে না পাই, সহজ পথে না পাই, অন্যভাবে যদি আমি সমাধান করতে পারি, সেটা কি বলবো আমি সৃজনশীলতা বা ক্রিয়েটিভ থিঙ্কিং বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। এটা মাথায় রেখো। অপসারী চিন্তনের ধারণাটি প্রথম কে দিয়েছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপসারী চিন্তনের ধারণাটি কে দিয়েছেন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং এর ধারণা কে দিয়েছেন, আনসার হবে গিলফোর্ড। তাহলে গিলফোর্ড প্রথম দিয়েছিলেন। তার মতে সৃজনশীলতার ক্ষেত্রে দ্বিতীয় ধরনের চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং এর গুরুত্ব অপরিসীম। তাহলে এখান থেকে কি জানলাম, যে সৃজনশীলতার জন্য কোন ধরনের চিন্তন গুরুত্বপূর্ণ, তাহলে আনসার হবে তোমাদের ডাইভার্জেন্ট থিঙ্কিং, যেটার কথা বলেছেন কে, মনোবিজ্ঞানী গিলফোর্ড। ক্লিয়ার সবার? বলো, কারো ডাউট আছে? কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম? স্যার, যেটা ডাইভার্জেন্ট থিঙ্কিং, ওটার হ্যাঁ, বাংলা আরেকটা হচ্ছে বিপদগামী। বিপদগামী বাংলা দেখতে যেও না, আমি বললাম না। সত্যিকারে কেন? বা আসল মিনিং হচ্ছে, শোনো, আসল সঠিক কথাটা শোনো, আসল বা সঠিক মিনিংটা হচ্ছে অপসারী চিন্তন, ডাইভার্জেন্ট থিঙ্কিং। এবার তোমার ওখানে বিভিন্ন জায়গাতে গুগল ট্রান্সলেট করা হয়, গুগল ট্রান্সলেট করে বিপদগামী চিন্তন হতে পারে, বিপরীতমুখী চিন্তন হতে পারে, বুঝতে পেরেছো? তাই ইংলিশ টার্মটা মনে রাখো, ডাইভার্জেন্ট থিঙ্কিং যেটা সৃজনশীলতার সঙ্গে যুক্ত, আর কনভার্জেন্ট থিঙ্কিং সৃজনশীলতার সঙ্গে যুক্ত নয়। শুধু এইটুকু মনে রাখো, বাংলা হচ্ছে মিনিংটা এখানে মনে রাখা দরকার। বলো। প্রবলেম মেন সলিউশন, তাই তো? হ্যাঁ, যেখানে প্রবলেমের উপর ফেস করে চিন্তন করা হবে অবশ্যই। বলো। ঠিক আছে স্যার অভিসারীর আগে কি কি পড়ালেন? অভিসারীর আগে পড়ালাম কিছু না, অভিসারীর আগে কিছু পড়াইনি, জাস্ট সৃজনশীলতা কাকে বলে তার সংজ্ঞাটা একটু ব্যাখ্যা করেছি। ওকে, সবার ক্লিয়ার? চলো নেক্সট পেজে চলো। দেখো, এবার সৃজনশীলতার ক্ষেত্রে আমরা আর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি মূল্যায়ন। দেখে নাও, ওকে দেখে নাও। মূল্যায়ন জিনিসটা কি বোঝো? বলছে অপসারী চিন্তনের অবশ্যই একটা লক্ষ্য আছে। আমাদের যে চিন্তন, যে ডাইভার্জেন্ট থিঙ্কিং, তার তো একটা লক্ষ্য আছে। আমরা লক্ষ্য ছাড়া কোনো কাজ করি না। লক্ষ্য হলো কোনো কিছুকে উন্নত করা। দেখো, আজকে তোমার লাইফে লক্ষ্য আছে, কি লক্ষ্য, যে আগামী 2024 সালে প্রাইমারি টেট আমাকে পাস করতে হবে, এটাই আমার লক্ষ্য। তাই তুমি যখন তোমার লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাবে, বা তুমি তোমার লক্ষ্যকে স্থির রেখে যখন কোনো কিছু চিন্তন করবে, তখন তোমার চিন্তা বা ভাবনাটা কি হবে, ধীরে ধীরে উন্নত হবে। বর্তমানে যা আছে তাতেই যদি ব্যক্তি সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে উন্নতি করার পরিস্থিতি সৃষ্টি হয় না, বা সৃষ্টি হয় না হবে, ঠিক আছে, সৃষ্টি হয় না। দেখো, ধরো তোমার একটা কথা বলি, ধরো তোমার বাবা তোমাকে একটা সাইকেল কিনে দিয়েছে, তুমি মনে করলে যে আমি সাইকেলেই খুশি, তাহলে দেখবে তোমার মধ্যে কখনো বাইক কেনার চিন্তা ভাবনা মাথায় আসবে না, কারণ তুমি সাইকেলে হ্যাপি। কিন্তু তুমি যদি মনে করো যে আমার সাইকেল আছে, আমার বান্ধবীর বা আমার বন্ধুর বাইক আছে, আমিও বাইক কিনতে চাই বা স্কুটি কিনতে চাই, তোমার মনের মধ্যে একটা ধীরে ধীরে জেদ আসবে, কিভাবে কিনবো বা কি করলে আমি কিনতে পারবো, তোমার মধ্যে চিন্তা ভাবনা আসবে। তুমি যখন বাইকটা কিনে ফেললে, তুমি যদি ভাবো যে আমাকে একটা 4 হুইলার কিনতে হবে, তাহলে তোমার মধ্যে নতুন আবার চিন্তা ভাবনা তৈরি হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার বর্তমান পরিস্থিতির ওপরে সন্তুষ্টি হয়ে যায়, তাহলে তার মধ্যে কিন্তু কোনো রকম সৃজনশীলতা ডেভেলপ হবে না। তাই সৃজনশীলতার সূচনা হয় কোনো কিছুর সুবিধা অসুবিধার বিচার করার ক্ষমতার মধ্যে দিয়ে। তাহলে আমাদের মধ্যে সৃজনশীলতা জাগ্রত হয় কিসের মধ্যে দিয়ে? প্রত্যেকটা জিনিসের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা রয়েছে, সেইগুলোকে মাথায় রেখে। যদি তুমি ভাবো যে সাইকেল বেটার, অবশ্যই বেটার,
তুমি দেখো, তুমি মনে মনে ভাবলে যে সাইকেল বেটার, এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কম, এখানে পরিবেশ দূষণ হবে না, তুমি ভাবলে, তাহলে তোমার বাইক কেনার প্রতি ঝোঁক আসবে না। কিন্তু তুমি যদি তার অসুবিধার কথা ভাবো, যে না, বাইকের যদি আমার হয় তাহলে আমি দ্রুত কোনো স্থানে যেতে পারবো, যখন তুমি কোনো জিনিসের সুবিধা এবং অসুবিধা দুটোই ভাববে, তখন তোমার মধ্যে কিন্তু সৃজনশীলতা ডেভেলপ হবে। একেই বলছে কি গিলফোর্ড মূল্যায়ন বলছে। তাহলে সৃজনশীলতার ক্ষেত্রে মূল্যায়ন বলতে কি বোঝায়, বা সৃজনশীলতার ক্ষেত্রে গিলফোর্ড মূল্যায়ন বলতে বুঝিয়েছেন যে একটা জিনিসের ওপরে সন্তুষ্টি লাভ না করে অন্য জিনিসকে পাওয়ার চাহিদা, সেটাকে বলছে মূল্যায়ন। বোঝা গেল? তাহলে গিলফোর্ডের মতে মূল্যায়ন বলতে কি বোঝায়, যে বর্তমান পরিস্থিতিকে মানে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ জীবনে আরো অনেক কিছু পাওয়ার ইচ্ছাটাকে কি বলছে, মূল্যায়ন। ক্লিয়ার? এই মূল্যায়নটা কিন্তু একটু আলাদা। দেখো নেক্সট দেখো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে রেগুলার, কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো, তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে, অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে। একদম মানে খুবই কম মূল্য রয়েছে, খুবই কম মান্থলি ফিজ রয়েছে, মাত্র 85, মাত্র 85 টাকা তোমাদের ফিজ রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরে 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 4টে ইনস্টলমেন্টে। এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে, এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে, সেই লেভেলেরই তোমাদেরকে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে, তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো। নেক্সট বলছে ফাংশনাল ফ্লেক্সিবিলিটি বা ব্যবহারিক অপসারিতা। ঠিক আছে, ব্যবহারিক অপসারিতা বলতে কি বোঝে দেখো, বলছে দেখো, ব্যবহারিক অপসারিতা বলতে বোঝায় আমাদের জীবনে এমন সময় কিছু কিছু পরিস্থিতি আসে যখন আমাদের কাছে কোনো কিছু থাকে না, তখন একজন সৃজনশীল ব্যক্তি সেই সময়ে তার হাতের কাছে যাই থাকুক না কেন সেটাকে কাজে লাগিয়ে তার চাহিদা মেটাতে সক্ষম হয়। একেই বলা হয় ব্যবহারিক অপসারিতা। জিনিসটা বোঝো। ধরো তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছো যে প্রবলেমটা সলভ করার জন্য তোমার কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা কোনো কিছু প্রয়োজন। যেমন ধরো তোমার বাড়িতে কোনো কিছু কাজ হচ্ছে, তোমার আজকে টাকার প্রয়োজন, ভালো করে বোঝো, কিন্তু তোমার হাতে বিন্দুমাত্র টাকা নেই। তুমি কি করবে? তোমার ওই চাহিদাটা মেটাবার জন্য তুমি কি করবে? বাড়িতে যদি তোমার একটা সোনার কানের থাকে বা হাতের একটা বালা থাকে, তুমি ওটা কি করলে? কোনো দোকানে দিয়ে আসলে বা ব্যাংকে জমা করে আসলে, সেখান থেকে কিছু টাকা নিয়ে আসলে। এই যে টাকাটা তুমি পাচ্ছ, অর্থাৎ তোমার লাইফে কিছু একটা সমস্যা এসেছে, সেই সমস্যার সমাধান তোমার কাছে নেই, কিন্তু সেই সমস্যার সমাধানটাকে পাওয়ার জন্য তুমি অন্য কোনো পথ অবলম্বন করলে, বা তোমার কাছে মানে প্রাসঙ্গিক জিনিস নেই, অন্য কোনো জিনিস দিয়ে সেটাকে কাজে লাগালে, সেটাকে বলছে ফাংশনাল ফ্লেক্সিবিলিটি। যেমন দেখো আরেকটা উদাহরণ দিই, যখন আমরা প্রত্যেকে ডিএলএ যে ট্রেনিং করেছিলাম, তখন কিন্তু আমাদের স্যার কিন্তু দেখবে ছেঁড়া কাগজ বা পুরোনো কাগজ দিয়ে কোনো কিছু একটা নতুন জিনিস তৈরি করা শিখিয়েছিল না? তোমাদেরকে শিখিয়েছিল? তোমাদেরকে কি হ্যাঁ স্যার স্যার। শিখিয়েছিল? ওরা কি বলে বলো তো, কি বলে বলো, বলো। মডেল। না, মডেল কেন হবে? মডেল তো কোনো কিছু তৈরি করা, মডেল না। ভালো করে ভেবে বলো, যখন আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে যখন আমরা নতুন কিছু তৈরি করি, সেটাকে আমরা কি বলি? যেমন ধরো ছেঁড়া মানে কাগজ হতে পারে। টিএলএম না, টিএলএম না, ওটা কোলাজ বলা হয় না, কোলাজ, মনে পড়ছে? কোলাজ নাম শুনেছো? কোলাজ, মাইক্রোফোন অফ করো, কথা বলা স্মরণ করবে। কোলাজ মানে কি? ওই যে পুরোনো কাগজ, পুরোনো ছেঁড়া কাগজ, তারপরে হতে পারে তোমার বিভিন্ন ধরনের সাবানের প্যাকেট, এগুলো একসঙ্গে যুক্ত করে বিভিন্ন ধরনের ছবি আঁকা হয়, এগুলোকে আমরা কি বলি? কোলাজ বলি।
তাই তো? তাহলে একটা কোলাজ মানে কি, একটা সুন্দর ছবি, সেই ছবিটা তৈরি করার জন্য আমার কি দরকার? কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, কিছু রং দরকার, কিছু পেন্সিল দরকার, কিন্তু আমার কাছে সেইগুলো নেই, হাতের কাছে আমার কাছে সেইগুলো নেই। তাহলে আমি কি করব সেই পরিস্থিতিতে? তাহলে সেই পরিস্থিতিতে আমার হাতের কাছে যাই আছে সেইগুলোকে কাজে লাগিয়ে আমি আমার প্রবলেমটাকে সলিউশন করলাম। এটাকেই বলছে ব্যবহারিক অপসারিতা। বোঝা গেল? আর বুঝতে অসুবিধা? ব্যবহারিক অপসারিতাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো, বাকিরা যদি বুঝতে না পারো জানাবে কিন্তু। দেখো, তারপরে এমসিকিউ করাবো, একটু ধৈর্য সহকারে শোনো, তারপর দেখবে এমসিকিউ তোমরা নিজের শর্ট শর্ট পেরে যাচ্ছ। দেখো তারপরে কি বলছে, দেখো সৃজনশীলতা ও বুদ্ধির মধ্যে সম্পর্ক, যেটা পরীক্ষা আছে। কি বলছে দেখো, গিলফোর্ডের মতে সৃজনশীলতার সঙ্গে বুদ্ধির সম্পর্ক ধনাত্মক হলেও অধিক নয়। তাহলে একজন ব্যক্তির সৃজনশীলতার সঙ্গে বুদ্ধির সম্পর্কিত, কিন্তু এটা আমি কখনোই বলতে পারবো না যে সৃজনশীল হতে গেলে তোমার উচ্চ বুদ্ধাঙ্ক থাকতে হবে। যার বুদ্ধাঙ্ক 130 বা 140 বা 120, তারাই শুধুমাত্র সৃজনশীল হবে, এটা আমি কখনোই বলতে পারবো না। কারণ একজন ব্যক্তি সৃজনশীল তারা হতে পারে যারা দেখবে তাদের বুদ্ধি নেই। যেমন আমি একটা কথা বলি, দেখো ধরো তুমি একজন কলেজের প্রফেসর, তুমি নিশ্চয় তুমি অনেক বুদ্ধিমান, তোমার আইকিউ লেভেল অনেক বেশি, তুমি যেহেতু কলেজের প্রফেসর। বা তুমি একজন ভালো ডক্টর, তুমি ভালো ছবি আঁকতে পারো না, হয়তো তুমি ভালো ছবি আঁকতে পারো না, কিন্তু এমনও কিছু আছে দেখবে ক্লাস 1-এ পড়ে বা ক্লাস 5 পাস, ছেলেটা কোনোদিন স্কুলে যায়নি, 5 পাসও করতে পারেনি, কিন্তু দুর্দান্ত ছবি আঁকতে পারে। আছে না এরকম? তাহলে দেখতে পাচ্ছ, সে কিন্তু ক্লাস 5 পাস করতে পারেনি, কিন্তু সে সুন্দর ছবি আঁকতে পারে। হয় বা অনেকে কুমোর দেখবে, তারা কিন্তু সুন্দর সুন্দর মাটির জিনিস তৈরি করতে পারে। তাহলে এগুলো কি বলবো আমরা? সৃজনশীলতা। তাহলে সৃজনশীলতার সঙ্গে বুদ্ধির সম্পর্কিত, মানে সৃজনশীলতা হলে বুদ্ধি থাকতেও পারে আবার না থাকতেও পারে। জিনিসটা ক্লিয়ার? মানে তুমি সৃজনশীল, তুমি বুদ্ধিমান হতেও পারো আবার না হতেও পারো। ক্লিয়ার? অর্থাৎ এখানে আমি একটা জিনিস বলতে পারি যে সৃজনশীলতার সঙ্গে বুদ্ধির সম্পর্ক হচ্ছে মাঝারি। যে সৃজনশীল হতে গেলে যে তোমার বুদ্ধিমান হতেই হবে এমনটা কিন্তু নয়। নেক্সট দেখো, বুদ্ধি ও সৃজনশীলতা পরস্পর নিরপেক্ষ বা বিপরীত ধর্মী ক্ষমতা নয়, এরা পরস্পর নির্ভরশীল। যেটা আমি তোমাকে বললাম যে একজন ব্যক্তি অনেক বুদ্ধিমান, 140 আইকিউ, তার মানে যে সে সৃজনশীল হবে না এমনটা নয়। যে বেশি বুদ্ধিমান সে কিন্তু সৃজনশীল অবশ্যই, কারণ সৃজনশীলতা এবং বুদ্ধি দুটো কিন্তু একে অপরের পরিপূরক বা একে অপরের প্রতি নির্ভরশীল, কিন্তু তারা কখনোই বিপরীতমুখী নয়। যে আমি সৃজনশীল বলে আমি বুদ্ধিমান হব না, বা আমি বুদ্ধিমান বলে যে সৃজনশীল হব না, এমনটা কিন্তু নয়। অর্থাৎ এখান থেকে আমরা জানলাম যে সৃজনশীলতা এবং বুদ্ধি বা গিফটেড, এটা কিন্তু পরস্পর নির্ভরশীল। নেক্সট বলছে, সৃজনশীল ব্যক্তিরা সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করে, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম। ক্লিয়ার? চলো বলো, কারো কোন জায়গায় প্রবলেম? কারো কোনো জায়গায় ডাউট আছে? শাবনাম বুঝতে পারছো কোনো জায়গায় প্রবলেম হচ্ছে? শাবনাম? না ঠিক আছে স্যার। বাকিদের? ওকে চলো, নেক্সট দেখো। নেক্সট এখানে আমরা কয়েকটা টার্ম সম্পর্কে জানবো। কি বলছে দেখো, বলছে সৃজনশীলতার সঙ্গে বিদ্যালয় ও কলেজের পরীক্ষার সফলতার বিশেষ সম্পর্ক দেখা যায় না। এই যে আমি বললাম যে একজন ক্লাসে, ভালো করে বোঝো, একজন ক্লাসে ব্যাক বেঞ্চে বসে, মানে পিছনের বেঞ্চে বসে, সে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পায় না, কিন্তু হার্টের ছবি দুর্দান্ত আঁকে, কোনো মানুষের ছবি দুর্দান্ত আঁকে। কিন্তু যে ছেলেটা পরীক্ষায় বারবার টপার হয় বা ভালো পরীক্ষায় রেজাল্ট করে, সে কিন্তু ভালো হার্টের ছবি আঁকতে পারে না, হয়তো এমনটা। তাহলে আমরা দেখলাম সৃজনশীলতার সঙ্গে আমাদের যে অ্যাচিভমেন্ট টেস্ট বা সাফল্যের যে পরীক্ষা, সেটা কিন্তু নির্ভরশীল নয়। যে একজন ব্যক্তি ভালো দুর্দান্ত রেজাল্ট করেছে, সে বুদ্ধিমান, তার মানে যে সে সৃজনশীল হবে এমনটা কিন্তু আমি বলতে পারবো না। ক্লিয়ার? আবার বলছে দেখো, অনেক সৃজনশীল ব্যক্তি আন্ডার অ্যাচিভার বলেও গণ্য হয়।
মানে কি? আন্ডার অ্যাচিভার মানে কি? আন্ডার অ্যাচিভার মানে যারা নর্মাল স্টুডেন্ট বা নর্মালের থেকে যারা নিচে থাকে তাদেরকে বলা হয় আন্ডার অ্যাচিভার। যারা ভালো করে পড়াশোনা করতে পারে না, ভালো বুঝতে পারে না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, তারাও কিন্তু সৃজনশীল হতে পারে, এটাই বলছে। অর্থাৎ অনেক সৃজনশীল ব্যক্তি আন্ডার অ্যাচিভার। তো আন্ডার অ্যাচিভার মানে যারা অ্যাচিভ করতে কোনো কিছু পারে না, মানে তার নিচে থাকে, তাদেরকে বলছে আন্ডার অ্যাচিভার। নেক্সট দেখো, স্কুল কলেজ প্রচলিত পরীক্ষাগুলিতে ভালো ফলাফল করার জন্য অভিসারী চিন্তন একান্ত দরকার। জিনিসটা বুঝো। তাহলে স্কুল কলেজে যারা ভালো ফলাফল করে তাদের জন্য কোন ধরনের চিন্তন দরকার? তাদের জন্য কিন্তু অভিসারী চিন্তন। আর যারা সৃজনশীল তাদের জন্য কোন ধরনের চিন্তন দরকার বলো তো? একদম বলো। যারা সৃজনশীল তাদের জন্য কোন ধরনের চিন্তন প্রয়োজন? ডাইভারজেন্ট থিঙ্কিং। হ্যাঁ, ডাইভারজেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তন। কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা ক্লাসে ভালো রেজাল্ট করে, ভালো পারফরমেন্স করে, তাদের জন্য অভিসারী চিন্তন প্রয়োজন। তার মানে কি অপসারী চিন্তন তাদের নেই? আছে। তাদের অপসারী চিন্তন আছে, অভিসারী চিন্তন দুটোই রয়েছে, এটা কিন্তু মাথায় রেখো। আর নতুনত্ব কিছু আবিষ্কার করার জন্য চাই অপসারী চিন্তন। তাহলে স্কুল কলেজে ভালো রেজাল্ট করার জন্য কি দরকার? অভিসারী চিন্তন। আর মানে নতুন কিছু তৈরি করার জন্য বা নতুন কিছু আবিষ্কার করার জন্য চাই তোমার অপসারী চিন্তন। এই দুটো চিন্তন কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, সৃজনশীলতা ব্যক্তির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একইভাবে বৃদ্ধি পায় না। ভালো করে দেখো কি বলছে। সৃজনশীলতা ব্যক্তির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একইভাবে বৃদ্ধি পায় না। মানে বোঝো, ধরো আমার বয়স বাড়ছে, তার মানে কি আমার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে? না হতে পারে। তাহলে ক্রিয়েটিভিটি বয়সের সঙ্গে সম্পর্কিত নয়। মানে আমার যত বয়স বাড়বে আমার সৃজনশীলতা কি তত ডেভেলপ হবে, এমনটা কিন্তু না হতেও পারে। এটা কিন্তু মাথায় রেখো। কোনো সময় বৃদ্ধি পায়, আবার কোনো সময় হ্রাস পায়। জিনিসটা কি? যে ধরো আমি এই সময়ে সে ভালো সুন্দর ছবি আঁকতে পারি, আমি পরবর্তী টাইমে এখনকার থেকে পরে ভালো এত সুন্দর না আঁকতে পারি। অর্থাৎ বলতে চাইছে যে সৃজনশীলতা একইভাবে বাড়ে না, কোনো সময় বৃদ্ধি পায়, কোনো সময় হ্রাস পায়। এইভাবে কিন্তু সৃজনশীলতা ডেভেলপ হয়। অর্থাৎ তার যে মানে গতি, তার গতি কিন্তু নর্মাল একইভাবে না, কোনো সময় এইভাবে বাড়বে, কোনো সময় কমবে, এটাই বলা হয়েছে। অর্থাৎ কোনো সময় বৃদ্ধি পায়, আবার কোনো সময় হ্রাস পায়। নেক্সট দেখো, নেক্সট বলছে সৃজন ক্ষমতা বুদ্ধির চেয়ে অনেক বেশি পরিমাণে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত। তাহলে কি বলছে দেখো, সৃজন ক্ষমতা বুদ্ধির চেয়ে অনেক বেশি পরিমাণে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত। তাহলে একজন ব্যক্তিত্বের সঙ্গে কিন্তু সৃজনশীলতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা এবার দেখবো এক এক করে। বৈশিষ্ট্যগুলো কি কি আছে দেখে নাও। নাম্বার 1 বলছে সৃজনশীল ব্যক্তিরা স্বাধীনভাবে যে কোনো কাজ করতে পারে, তারা অন্যের উপর নির্ভরশীল নয়। এই যে পয়েন্টগুলো আমি বলছি, এই পয়েন্টগুলোই কিন্তু তোমাদের পরীক্ষা অপশনে থাকে। সিটেট এর প্রশ্ন খুলে দেখলে বা অন্যান্য রাজ্যের প্রশ্ন দেখলে দেখতে পাবে এই প্রশ্নগুলো থাকে। যে একজন সৃজনশীল ব্যক্তি কি হবে? ইন্ডিপেন্ডেন্স হবে, কারো প্রতি সে কিন্তু ডিপেন্ডেন্স হবে না। সে স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, স্বাধীনভাবে যে কোনো কাজ করতে পারবে, তারাই হচ্ছে সৃজনশীল। এদের মধ্যে প্রক্ষোভিক অস্থিরতা বা ইমোশনাল আনস্টেবিলিটি দেখা যায়। অর্থাৎ তারা সবসময় নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। এরা অনেক সময় খাপ ছাড়া প্রকৃতির হয় এবং বাস্তব থেকে নিজেকে সরিয়ে রাখে। জিনিসটা বোঝো। তাহলে যে সমস্ত ছেলে মেয়ে ক্রিয়েটিভ হয়, অর্থাৎ কি সৃজনশীল হয়, তারা কিন্তু বাস্তবের সঙ্গে থাকে, সামঞ্জস্য করে চলে না। কারণ বাস্তবে যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদের সঙ্গে মেলামেশা তেমন করে না, তারা নিজেকে একা রাখতে ভালোবাসে। তারা সব সময় কিছু না কিছু আবিষ্কারের মধ্যে থাকে, অর্থাৎ কিছু না কিছু গবেষণার মধ্যে থাকে। অর্থাৎ এখানে বলতে পারি তারা কিন্তু আমাদের যে সামাজিক পরিবেশ থেকে সে নিজেকে সবসময় লুকিয়ে রাখে। আর আরেকটা কথা যেখানে মনে রাখতে হবে, যে সৃজনশীল ব্যক্তিদের যে ইমোশন সেটা কিন্তু আনস্টেবল। তারা নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারে না। হঠাৎ করে তারা কান্না করে ফেলে, বা হঠাৎ করে তারা হাসতে শুরু করে, বা হঠাৎ করে তারা ভয় পেয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে আমরা দেখবো কি, দেখে নাও। তারপরে বলছে কি, এরা নারী সুলভ আগ্রহ ও প্রবণতা লক্ষ্য করা যায়, অনুভূতি প্রবণতা বা ইমোশনাল দেখা যায়। তাহলে এখানে কি বলতে চাইছে, তো যারা সৃজনশীল শিক্ষার্থী হয় বা সৃজনশীল ছেলে মেয়ে হয়, তাদের মধ্যে একটা নারী সুলভ মানে তাদের মনটা অনেক বেশি দয়ালু হয়। ঠিক আছে, সৃজনশীল ব্যক্তিরা কিন্তু দয়ালু হয়, কারণ মেয়েরা অনেক বেশি দয়ালু। তাদের যে তাদের যে মনটা অনেক বেশি নরম। তাই এখানে বলছে যারা সৃজনশীল ব্যক্তি হয় তাদের মনটা
অনেকটাই নরম হয়, অর্থাৎ নারী সুলভ হয়ে থাকে। বোঝা গেল? বলো এই বৈশিষ্ট্যগুলো কারো বুঝতে প্রবলেম? ওকে, চলো নেক্সট দেখো। এবার কি বলছি দেখো, সৃজনশীল ব্যক্তিদের মধ্যে মানসিক অস্তিত্ব মানে অসুস্থতার আপেক্ষিকতা বেশি। মানে কি বলছে, একজন নর্মাল ছেলে বা একজন নর্মাল মেয়ের থেকে যারা বেশি ক্রিয়েটিভ হবে, তাদের যে মেন্টাল অ্যাবিলিটি বা মেন্টাল যে মানে স্টেবল তাদের মধ্যে থাকে না। তারা বললাম না, হট করে রেগে যায় বা হট করে ধরো মানে ভয় পেয়ে যায় বা হট করে কান্না করে, তারা কিন্তু দেখা যায় একজন নর্মাল ছেলে বা একজন নর্মাল মেয়ের থেকে কিন্তু তাদের যে মানসিক যে অস্থিরতা সেটা কিন্তু বেশি, এটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ তাদের যে ইমোশন, তারা কিন্তু ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। এই কথাগুলো বলছি, কথাগুলো থেকেই কিন্তু পরীক্ষা প্রশ্ন সিটেটা আসে। তাহলে সৃজনশীল ব্যক্তিরা কিন্তু তাদের যে মানসিক অবস্থা বা ইমোশন সেটাকে কিন্তু তারা কন্ট্রোল করতে পারে না। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এইখান থেকে পরীক্ষা খুব প্রশ্ন আসে। সৃজনশীলতার উপাদান দেখো, সৃজনশীলতার 4টি উপাদান রয়েছে। নাম্বার 1 কি, সাবলীলতা বা ফ্লুয়েন্সি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে দেখো, সাবলীলতা বলতে বোঝায় চিন্তন প্রক্রিয়ার দ্রুততা। সাবলীলতা মানে কি, ফ্লুয়েন্সি। যদি তোমাকে এখন ইংলিশে কথা বলতে বলা হয়, তুমি কি সুন্দর করে যারা ধরো ইংলিশে কথা বলতে পারে তাদের মতো কি বলতে পারবে? বলো, পারবে কি? পারবে না। কারণ তুমি যখন ইংলিশে কথা বলবে, তোমার কথা বলার মধ্যে জড়তা আসবে, তুমি অনেক ওয়ার্ড খুঁজে পাবে না, তার মানে তুমি সাবলীলতা নেই। কিন্তু তোমাকে যদি বাংলাতে কথা বলতে দেওয়া হয়, তুমি সুন্দর করে বাংলাতে গুছিয়ে কথা বলতে পারবে। তার তার মানে হচ্ছে তোমার বাংলার প্রতি ফ্লুয়েন্সি আছে। ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি মানে কি, ফ্লুয়েন্সি মানে হচ্ছে সাবলীলতা, অর্থাৎ তুমি অটোমেটিক্যালি সবকিছু পারবে। অর্থাৎ তোমার মধ্যে কোনো কিছু হেজিটেশন বা কোনো কিছু বাধা কাজ করবে না। এটা কি বলছি আমরা, ফ্লুয়েন্সি। তাহলে একজন সৃজনশীল ব্যক্তির মধ্যে ফ্লুয়েন্সি আসবে। যেমন দেখো, আমাকে যদি তুমি এখন একটা তোমার ছবি আঁকতে দাও বা কোন একটা ফুলের ছবি আঁকতে দাও, আমার মধ্যে হেজিটেশন আসবে, আমি সুন্দর করে ছবি আঁকতে পারবো না। আমার মনে হবে যে কোথা থেকে শুরু করব। কিন্তু যাদের মধ্যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি রয়েছে, তারা যে কোনো ছবি কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দর করে এঁকে দিতে পারে। এটাকে বলছে কি, সাবলীলতা। ভাষাকে আশ্রয় করে চিন্তন তৈরি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের চিন্তন তৈরি হয় কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। তাহলে চিন্তনের প্রতীক কাকে বলা হয়? চিন্তনের প্রতীক বলা হয় কাকে? ভাষাকে। বা ভাষার প্রতীক বলা হয় কাকে? চিন্তনকে। এটা কিন্তু পরীক্ষা আসে, মনে রাখবে। তাহলে ভাষার প্রতীক কাকে বলা হয়? চিন্তনকে। বা চিন্তনের প্রতীক কাকে বলা হয়? ভাষাকে। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, সেই জন্য ভাষার সার্বিক উৎকর্ষতা হচ্ছে সৃজনশীলতার লক্ষণ। অর্থাৎ তোমার মধ্যে যদি ভাষার বিকাশ যদি ভালোভাবে ডেভেলপ না হয়, তাহলে কিন্তু তোমার মধ্যে সৃজনশীলতা ডেভেলপ হবে না। তাহলে তোমার মধ্যে যখন ভাষার ডেভেলপ সুন্দরভাবে হবে, তখন তোমার মধ্যে সৃজনশীলতা ডেভেলপ হবে। তার মানে কি, তোমার মধ্যে ভাষা ডেভেলপমেন্ট হলে না হলে কি সৃজনশীলতা হবে না? অবশ্যই হবে। যারা বোবা, কথা বলতে পারে না, তাদের মধ্যে কি সৃজনশীলতা নেই? আছে। তাহলে বলা হয়েছে কি, ভাষার সঙ্গে সৃজনশীলতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই ভাষার বিকাশ ভালো হলে সৃজনশীলতারও বিকাশ কিন্তু দ্রুতভাবে ভালো হবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো। নেক্সট বলছি দেখো, সৃজনশীল ব্যক্তিরা নতুন নতুন শব্দ ব্যবহার করতে সক্ষম হয়। একে কি বলা হয়? সাবলীলতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি। মানে ওয়ার্ড ফ্লুয়েন্সি মানে কি? ওয়ার্ড ফ্লুয়েন্সি কথার মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিতে নতুন নতুন শব্দ ব্যবহার করা। ধরো আমি জানলাম যে কোন একটা শব্দ, ঠিক আছে, যে এটার মানে এটা, এটার মানে এটা, এটার মানে এটা, মানে একই ওয়ার্ড আমি বারবার ব্যবহার না করে সিনোনিম ব্যবহার করলাম, সেটাকে বলছে কি, সাবলীলতা। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে তুমি যখন কোনো একটা শব্দের বিভিন্ন মানে সমার্থক শব্দ ব্যবহার করবে, তখন সেটাকে বলবো কি, সাবলীলতা বা ওয়ার্ড ফ্লুয়েন্সি। তো ওয়ার্ড ফ্লুয়েন্সি বোঝা গেল, যে কোনো পরিস্থিতিতে একই শব্দ বারবার ব্যবহার না করে তার সিমিলার শব্দগুলি ব্যবহার করব, সেটাকে আমরা বলবো ওয়ার্ড ফ্লুয়েন্সি। স্যার স্ক্রিনে লেখা সৃজনশীল, দেখতে পাচ্ছি। বাকিরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। যে দেখতে পাচ্ছ না, একবার ক্লাস থেকে লেফট করে জয়েন করো। আমার তো ঠিক আছে নেটওয়ার্ক। যে দেখতে পাচ্ছ না, ক্লাস থেকে এবার লেফট করো, তারপর আবার জয়েন করো, দেখো দেখতে পাবে। দেখো, তারপর কি বলছে,
সৃজনশীল ব্যক্তিরা খুবই কম সময়ের মধ্যে যে কোনো শব্দের সমার্থক শব্দ ব্যবহার করতে পারে, একেই বলা হয় কি সাবলীলতা বা ওয়ার্ড ফ্লুয়েন্সি। বোঝা গেল? অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে তারা নতুন নতুন শব্দকে ব্যবহার করতে পারবে, সেটাকে আমরা বলবো কি সাবলীলতা বা ওয়ার্ড ফ্লুয়েন্সি। ক্লিয়ার? দেখো নেক্সট, দেখো নেক্সট বলছে অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি। অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি বা অনুষঙ্গমূলক সাবলীলতা বলতে কি বোঝায়? এই ধরনের ব্যক্তিরা যে কোনো জিনিসকে অতি দ্রুতভাবে প্রকাশ করতে পারে, একে বলছে প্রকাশমূলক সাবলীলতাও বলা হয়, যেটাকে বলছে কি এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি। বোঝা গেল? তাহলে এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সিও বলা হয় এটাকে। যেটা অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি সেটাকে আমরা কি সরি সেটাকে ভুল আমরা কি হচ্ছে। বলবো? আচ্ছা দাঁড়াও তো, এক মিনিট এক মিনিট এক মিনিট, এখানে কিছু মিস্টেক করেছি নাকি আমি? এক মিনিট এক মিনিট দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ একটু ভুল হয়েছিল, দেখে নাও। ভুল এখানে হয়েছিল আমার, যে ভুলটা কি, যদি আমি যে কোনো নতুন পরিস্থিতিতে, আমি যখন নতুন পরিস্থিতিতে যে কোনো শব্দের সিনোনিম ব্যবহার করতে পারবো, সেটাকে বলবো ওয়ার্ড ফ্লুয়েন্সি। এটার একটা অন্য একটা নাম রয়েছে, সেটা বলছে অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি বা অনুষঙ্গমূলক সাবলীলতা। বোঝা গেল এবার? তাহলে যখন যে কোনো পরিস্থিতিতে আমি একই শব্দ বারবার ব্যবহার না করে নতুন নতুন শব্দ ব্যবহার করতে পারবো, সেটাকে আমি বলবো ওয়ার্ড ফ্লুয়েন্সি বা অনুষঙ্গমূলক সাবলীলতা বা অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি। এবার ক্লিয়ার? চলো এবার কি বলছে দেখো, এবার বলছে কি সাবলীলতা ফ্লুয়েন্সি বা যেটাকে ইংলিশে বলছে কি এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি বা প্রকাশমূলক সাবলীলতা। ঠিক আছে? অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যে কোনো জিনিসকে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো বা মানে স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারবো, সেটাকে বলছে কি প্রকাশমূলক সাবলীলতা। অর্থাৎ তোমাকে হঠাৎ করে একটা যে কোনো টপিক দিয়ে দেওয়া হলো, তারপরে বলা হলো এই টপিকের ওপর তুমি 10 মিনিট বক্তব্য দেবে। তো অনেকে কিন্তু দেখবে যে কোনো পরিস্থিতিতে সে কিন্তু সেই নতুন টপিকের উপরে কথা বলতে পারে বা বক্তব্য দিতে পারে, কিন্তু তুমি যখন পারবে না, সেটাকে আমরা কি বলবো প্রকাশমূলক সাবলীলতা বা এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। ওকে চলো এবার দেখো, এবার নেক্সট বলছি কি দেখো, সৃজনশীল ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতে খুবই দ্রুত যে কোনো সমস্যার সমাধান করতে পারে বা বিশ্লেষণ করতে পারে এবং পর্যবেক্ষণ করতে পারে, একে বলা হয় আদর্শগত বা আইডিয়াল ফ্লুয়েন্সি। তাহলে এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো কিন্তু মনে রাখবে। কিরকম পরীক্ষায় প্রশ্ন আসবে? ম্যাচিং করতে দেবে তোমাদের, ম্যাচিং মানে বুঝতে পারছো? এইদিকে ধরো ম্যাচিং এরকম থাকবে, তোমাদের একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ধরো এরকম ম্যাচিং, মিডলে একটা দাগ থাকলো, ঠিক আছে? এরকম মিডিলে একটা দাগ, এরকম মিডিলে একটা দাগ থাকবে, এরকম এরকম খোপ 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 দাগ থাকবে, দিয়ে বলা হবে যে এখানে অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি, এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি, আইডিয়াল ফ্লুয়েন্সি বলে লেখা থাকবে। আর এখানে তার মানে তাকে মানে আইডিয়াল ফ্লুয়েন্সি কাকে বলে সেগুলো লেখা থাকবে। তারপর তোমাকে ম্যাচিং করতে দেবে, যেগুলো আমাদের পরীক্ষা আসছে। বোঝা গেল? এরকম কিন্তু পরীক্ষার যে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু ভালোভাবে করবে। তাহলে আদর্শগত সাবলীলতা বা আইডিয়াল ফ্লুয়েন্সি বলতে কি বোঝায়? যখন যে কোনো পরিস্থিতিতে আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারবো, সেটাকে বলবো আদর্শগত ফ্লুয়েন্সি বা সাবলীলতা ফ্লুয়েন্সি, অর্থাৎ আইডিয়াল ফ্লুয়েন্সি। বোঝা গেল? দেখো নেক্সট দেখো, এটা আমরা 1 নম্বর বৈশিষ্ট্য পড়লাম। এবার আমরা পড়বো 2 নম্বর বৈশিষ্ট্য, যেটাকে বলবো আমরা নমনীয়তা। তাহলে প্রথমে পড়লাম কি ফ্লুয়েন্সি, আর 2 নম্বর পড়বো আমরা কি ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। আর প্রথমে যেটা আমরা পড়লাম কি তোমার কি সাবলীলতা, এগুলো হচ্ছে সাবলীলতার সব একটা ভাগ। এবার আমরা পড়বো নমনীয়তা। দেখো এখানে বলতে চাইছে নমনীয়তা বলতে বোঝায় গতানুগতিক সংস্কৃতি পূর্বে গৃহীত ধারণা প্রভৃতি সহজে পরিত্যাগ করার ক্ষমতা। এটি আবার 2 প্রকার। নমনীয়তা মানে বোঝো, নমনীয়তার কথার মানে হচ্ছে যে তুমি ধরো একটা কোনো একটা ট্র্যাডিশন মেনে চলো বাড়িতে, ঠিক? তোমার বাড়িতে একটা ট্র্যাডিশন রয়েছে বা কোনো একটা নিয়ম আছে, কোনো একটা রীতি আছে, যেটা তোমার পূর্বপুরুষ ধরে মেনে চলে। তোমার দাদুর বাবা মানতো, তোমার দাদু মেনে চলে এসছে, তোমার বাবা মানছে, এখন বলতে চাইছে তুইও এটা মেনে চলবি। কিন্তু তুমি তো শিক্ষিত,
বা তুমি সৃজনশীল, তুমি তোমার বাবাকে বললে যে না আমি এটা মানবো না, এটার থেকে আমি আরো অনেক ভালো কিছু ভাববো, এইটাকে বলছে কি নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ নমনীয় হওয়া। আবার আমি একটা উদাহরণ দিই। ধরো তোমার ক্লাসরুমে তুমি বললে যে যে তুই এই বেঞ্চেই বসবিস, মানে যতদিন পর্যন্ত আমি তোদের ক্লাস নেব ততদিন পর্যন্ত তুই এই বেঞ্চেই বসবি, তুই বেঞ্চ চেঞ্জ করবি না। এটাকে বলছে রিজিডিটি। রিজিডিটি মানে কি, মানে একই জায়গায় স্থির থাকা, সে নড়ে চড়ে বসবে না। বা আমি আর একটা উদাহরণ দিই, দেখবে দুটো বন্ধু রয়েছে, তো কোনো কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, তো ও ভাবছে যে আমি কেন তার কাছে ক্ষমা চাইবো, আমি তো ভুল করিনি। ও ভাবছে আমি কেন তার কাছে ক্ষমা চাইবো, আমি তো ভুল করিনি। এইটাকে কি বলছে, এটাকে বলছে রিজিডিটি। আর ফ্লেক্সিবিলিটি কি, ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা কি, যে হয় আমি ভুল করেছি বা ও ভুল করেছে, আমি যাই তার কাছে ক্ষমা চাইতে। কারণ বন্ধুত্বর কাছে ছোট হওয়ার কোনো ব্যাপার নয়। তাহলে আমি যদি তার কাছে ক্ষমা চাই, আমি কি তার কাছে ছোট হয়ে যাব? কখনো হব না। এই যে মানসিকতা নিয়ে তার কাছে আমি নিজেই এগিয়ে যাচ্ছি, বা আমি আমার নিজের স্থান থেকে অন্য স্থানে ত্যাগ করছি, সেটাকে কি বলছি আমরা, নমনীয় হওয়া। অর্থাৎ নমনীয় মানে কি, কোমল হওয়া, নরম হওয়া, সেটাকে বলছে নমনীয়তা। বোঝা গেল এবার কি ফ্লেক্সিবিলিটিটা? দেখো এবার এখানে আবার কি বলছে, দেখো যে কোনো ব্যক্তি আপন স্বাচ্ছন্দ্যের সঙ্গে নতুন নতুন যে কোনো ভাবচিন্তনের সৃষ্টি করতে পারে, বা সংস্কারের সীমাবদ্ধতা, সংকীর্ণতা, আড়ম্বরতা বা চিন্তাধারার উপরে প্রভাব ফেলে না, তাকে বলছে কি স্বতঃস্ফূর্ততা। এটা হয়। তাহলে স্বতঃস্ফূর্ততা নমনীয়তা মানে কি, দেখবে অনেক, একটা হিন্দু একটা মুসলিম দুটো ছেলে, তারা দুজন দুজনের বন্ধু, বুঝলে? তো হিন্দু ছেলেটা মুসলিমের বাড়ি যায়, খাওয়া দাওয়া করে, মুসলিম ছেলেটা হিন্দুর বাড়িতে সে খাওয়া দাওয়া করে। যখন তারা কোনো সাম্প্রদায়িকতা বা কোনো কিছুর বাধা বিপত্তি না মেনে একে অপরের জন্য এগিয়ে আসে, সেটাকেও আমরা বলবো কি নমনীয়তা। এটা কি বলবো আমরা, কি স্বতঃস্ফূর্ত নমনীয়তা। অর্থাৎ তুমি নিজে থেকে যে জিনিসটা করতে চাইবে, অর্থাৎ তোমার মন চাইছে যে এটা করতে, এটা করলে ভালো হবে, অর্থাৎ তুমি মনের দিক থেকে যখন তুমি এগিয়ে যাচ্ছ, সেটাকে আমরা বলবো কি স্বতঃস্ফূর্ত নমনীয়তা। ক্লিয়ার? অর্থাৎ তুমি যখন নিজে কোনো একদম হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট বলছে নতুন পরিবেশে নতুন চিন্তা ভাবনার মাধ্যমে যখন নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, তখন তাকে বলা হয় কি অভিযোজনমূলক নমনীয়তা। অভিযোজনমূলক নমনীয়তা মানে কি, ধরো তোমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তুমি দার্জিলিং গিয়েছো, সেখানকার পরিবেশ কেমন, খুবই ঠান্ডা, তুমি সেখানে মানিয়ে নিতে পারছো না, অর্থাৎ তোমার মধ্যে কি নেই, ফ্লেক্সিবিলিটি নেই। যদি তুমি ফ্লেক্সিবিলিটি হতে, তাহলে সেখানে গিয়ে তুমি সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে এবং সেখানকার পরিবেশের সঙ্গে তুমি অভিযোজন করতে পারতে। এটাকে বলছে কি অভিযোজনমূলক নমনীয়তা। যেমন অভিযোজনমূলক নমনীয়তা একজন মেয়ের মধ্যে সব থেকে বেশি দেখা যায়, একজন মেয়ের মধ্যে কিন্তু অভিযোজনমূলক নমনীয়তা সব থেকে বেশি দেখা যায়। কেন? কারণ দেখো একটা মেয়ে কিন্তু তার বাবার বাড়িতে 18 বছর, 19 বছর, 21 বছর ধরে লালন পালন হয়, কিন্তু হট করে তার কোনো একটা ফ্যামিলিতে তার বিয়ে হয়ে গেলে সে কিন্তু সেখানকার পরিবেশের সঙ্গে সে নিজেকে মানিয়ে নেয়, তার কিন্তু মানিয়ে নিতে কোনো অসুবিধা হয় না। কিন্তু একটা ছেলে কখনোই সেটা পারবে না, হট করে কোনো পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নিতে, কিন্তু একটা মেয়ে কিন্তু পারে। এটা কি বলছে কি অভিযোজনমূলক নমনীয়তা, যেটা কিন্তু মেয়েদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়, কারণ মেয়েরা বেশি ক্রিয়েটিভ হয়। তুমি দেখো ছবি আঁকে কারা ভালো, মেয়েরা। হাতের কাজ কারা ভালো পারে, মেয়েরা। সব কাজ দেখবে মেয়েরা ভালো পারে, কারণ হচ্ছে মেয়েদের মধ্যে ক্রিয়েটিভিটি পাওয়ারটা সব থেকে বেশি, আর তাই তারা কিন্তু অভিযোজনমূলকও ক্ষমতা বেশি, তাই তারা নমনীয় বেশি হয়। বুঝতে পেরেছো জিনিসটা, কেন মেয়েদের মনটা নরম হয়, কেন মেয়েরা সবকিছু পরিস্থিতিতে মানিয়ে চলে, কারণ তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা বেশি থাকে। মিলছে কথাগুলো? এই যে বৈশিষ্ট্যগুলো রিলেট করতে পারছো তোমরা তোমাদের সঙ্গে? হ্যাঁ স্যার। হুম। আবার দেখবে আরেকটা উদাহরণ দিই, তাহলে জিনিস আরো ভালো ক্লিয়ার হবে। ধরো কোনো একটা বাচ্চা অন্যায় করেছে, তার বাবাও আছে মাও আছে, দেখবে তার বাবা তাকে বকবে মারবে, কিন্তু মা কিন্তু মারেও না বকে না, বকে কি, বকে না, কারণ মা বেশি নমনীয়। ছেলের যে অন্যায় করেছে সে কিন্তু ক্ষমা করে দেয়, কিন্তু বাবা সেটা ক্ষমা করতে পারে না। অনেক ছেলে মেয়েকে বকাঝকা করে, কারণ ছেলেদের থেকে মেয়েরা বেশি, অনেক বেশি নমনীয় হয়। তারপর দেখো মৌলিকতা বা অরিজিনালিটি, দেখো এবার কি বলছে। এবার দেখো মৌলিকতা বা অরিজিনালিটি বলতে কি বোঝায়, এখানে মৌলিকতা হবে, মৌলিকতা বলতে বোঝায় ব্যক্তির নিজস্বতা,
যেটা আমি তোমাকে বললাম, মৌলিকতা বলতে বোঝাচ্ছে যখন কোনো ব্যক্তি নিজের চিন্তা, নিজের ভাবনা, নিজের বুদ্ধি, নিজের নিজের সবকিছু মনোভাব দিয়ে কোনো কিছু নতুনত্ব তৈরি করার চেষ্টা করবে, সেটাকে বলবো মৌলিকতা। অর্থাৎ তোমার কথা বলা, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার, তোমার হাতের কাজ, তোমার প্রত্যেকটি ক্ষেত্রে তুমি এমন কিছু করলে যেটা অন্যদের থেকে আলাদা, সেটা কি বলছি আমরা, কি নমনীয়তা, সরি মৌলিকতা। তার প্রতিটি কাজের মধ্যে থাকবে নতুনত্ব বা অভিনত্ব, এটা কি বলছে, কি মৌলিকতা বা অরিজিনালিটি। তাহলে অরিজিনালিটি বা মৌলিকতা কি, যখন তুমি নতুনত্ব জিনিস তৈরি করবে সেটাকে বলবো আমরা মৌলিকতা। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে সম্প্রসারণ ক্ষমতা বা এলাবোরেশন। এলাবোরেশন মানে বোঝো, সৃজনশীলতার অন্যতম বৈশিষ্ট্য হলো সম্প্রসারণ বা বিস্তারকরণের ক্ষমতা। সৃজনশীল ব্যক্তি অল্প কিছু সামগ্রী নিয়ে অনেক কিছু করার ক্ষমতা থাকে। আমি একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে মনে থাকবে। যেমন দেখবে, কোন একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট তিলকে তাল করে কারা, ছেলেরা না মেয়েরা বলো তো? ছোট্ট কোনো কিছু শুনে এসছে, সেটাকে একদম মানে তিল থেকে তাল করে কারা, ছেলেরা না মেয়েরা? মেয়েরা। মেয়েরা। কারণ মেয়েরা হচ্ছে সৃজনশীল, মানে ওরা যে কোনো জিনিসকে এত বাড়িয়ে বাড়িয়ে বলতে পারবে, মানে কল্পনা করতে পারবে না। দেখো, তোমাদের মধ্যে সমস্ত গুণগুলো, বৈশিষ্ট্যগুলো রয়েছে, আছে। তোমাদের মধ্যে এলাবোরেশন ক্ষমতা রয়েছে, অরিজিনালিটি ক্ষমতা রয়েছে, তারপরে কি ওই যে আমি পড়লাম, প্রত্যেকটা চারটে বৈশিষ্ট্যই কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। কারণ তাই তোমরা হচ্ছে নমনীয়, তোমরা হচ্ছে সৃজনশীল। দেখো, অর্থাৎ একজন সৃজনশীল ব্যক্তি যে কোনো ছোট্ট একটা জিনিসকে নিয়ে অনেক বেশি ভাবে বিস্তারিত করতে পারে, এটাকে বলছে সম্প্রসারতা বা এলাবোরেশন। চলো, এবার এমসিকিউ করবে তোমরা, পড়ে নাও। বলছে নিচের কোন শিশুকে সৃজনশীল বলবেন, কোশ্চিন এটা, নিচের মধ্যে কোন শিশুকে সৃজনশীল বলবেন? অপশন নাম্বার এ, যিনি নতুন চিন্তা উপস্থাপন করেন, যিনি নতুন জিনিস তৈরি করেন, যিনি তার কাজে অভিনত্ব ও মৌলিকত্ব দেখান। অপশন নাম্বার ডি দেখো কি বলছে, অপশন নাম্বার ডি বলছে ওপরের সবগুলি। বলো আনসার কি হবে? সবাই মেসেজ বক্সে আনসার করবে। প্রশ্নটা দেখান। আচ্ছা, প্রশ্ন দেখালাম যে, ওকে দেখো। দেখো, প্রশ্নটা দেখো, নিচের মধ্যে কোন শিশুকে সৃজনশীল বলবেন? নিচের মধ্যে কোন শিশুকে সৃজনশীল বলবেন? অপশন এ, যিনি নতুন চিন্তা উপস্থাপন করেন। অপশন নাম্বার বি, যিনি নতুন জিনিস তৈরি করেন। অপশন নাম্বার সি, যিনি তার কাজে অভিনত্ব ও মৌলিকত্ব দেখান। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। বলো, অপশন নাম্বার ডি ওপরের সবগুলি আছে, প্রত্যেক আনসার করো। একদম ক্লিয়ার, প্রত্যেকে সঠিক। এখানে সমীরণ, শাবনাম, দিবাকর, মনিরা প্রত্যেকে কারেক্ট। সঠিক আনসার অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। চলো নেক্সট দেখো, আনসার করো, দুয়েরটা আনসার করো। একজন শিক্ষককে তার ক্লাসে সৃজনশীল শিশুদের শনাক্তকরণ করার জন্য কি ধরনের প্রশ্ন করবেন? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ, ট্রু ফলস আর ওপেন এন্ডেড কোশ্চেন। ওকে, একদম কারেক্ট। সঠিক আনসার অপশন নাম্বার 4। অপশন অপশন নাম্বার 4 হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। চলো 3 নাম্বার করো, 3 নাম্বারে করো। সৃজনশীলতা কি? অভিনব কিছু তৈরি বা আবিষ্কার করার ক্ষমতা, বিরক্ত না হয়ে পুনরাবৃত্তিমূলক একটি প্রক্রিয়া সম্পাদন করার ক্ষমতা, সংখ্যার ক্রম মুখস্থ করা, আর অভিসারী চিন্তা করার ক্ষমতা। বলো, প্রত্যেক আনসার করো। একদম সঠিক আনসার অপশন নাম্বার এ, অভিনব কিছু তৈরি বা আবিষ্কার করার ক্ষমতা। অপশন নাম্বার এ। চলো নেক্সট দেখো। দেখো, কোশ্চেনটা ভালো করে পড়ো, তারপর লাস্টের অপশনটা পরে দেখাচ্ছি। বলছে শিক্ষকরা শিশুদের সৃজনশীল ভাবে
চিন্তা করতে উৎসাহিত করতে পারেন। তাহলে একজন শিশুর মধ্যে সৃজনশীলতা কিভাবে ডেভেলপ করাবেন একজন শিক্ষক? একটি সমস্যার সমাধানের জন্য তাদের বিভিন্ন উপায় চিন্তা করতে বলবেন, তাদের উত্তর মুখস্থ করতে বলবেন, রিকল ভিত্তিক প্রশ্ন করবেন। রিকল মানে কি? মনে করা। রিকল ভিত্তিক মানে মুখস্থ করেছে সেটাকে মনে করার মতো প্রশ্ন করবেন। অপশন নাম্বার ডি কি বলছে দেখো, অপশন নাম্বার ডি বলছে এমসিকিউ প্রশ্ন করবেন। করো। অপশন নাম্বার ডি হচ্ছে এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন করবেন। বলো আনসার করো প্রত্যেকে। একদম সঠিক, প্রত্যেকে সঠিক। কারেক্ট আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, যে একটি সমস্যার সমাধানের জন্য তাদের বিভিন্ন উপায়ে চিন্তা করতে বলবেন। অপশন নাম্বার এ। চলো নেক্সট দেখো। নেক্সট, সৃজনশীল শিশুদের সাধারণ শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কোনটি? সৃজনশীল শিশুদের সাধারণ শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নমনীয়তা, সাবলীলতা এবং সাধারণ মৌলিকতা। মানে বৈশিষ্ট্যগুলো: উচ্চ বুদ্ধিবৃত্তি, সামাজিক মানসিক পরিপক্কতা, সহজ কাজ এবং কম ঝুঁকি নেওয়ার জন্য অগ্রাধিকার, অভিসারী বা এবং অবনমনীয় চিন্তন। আনসার করো। সৃজনশীল শিশুদের সাধারণ শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কোনটি? নমনীয়তা, সাবলীলতা, ধারণার মৌলিকতা। কি হবে অ্যান্সার? একদম কারেক্ট। এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো দেখি আর কতটা আছে। ওকে চলো আর একটু করে দিই, তাহলে এটা মনে হয় কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার এমসিকিউ আছে। স্যার একটু দ্রুত পড়ান। দ্রুত কেন? কাজ আছে কিছু? চলো। কাজ নেই, এমনি সন্ধ্যাবেলায় বাইরে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো আর একটু পড়িয়ে দিই, দিয়ে ছেড়ে দেবো। দেখো বলছি, দেখো দ্রুত পড়ালে না বুঝতে পারবে না আমি যদি দ্রুত বলি, বুঝলে? হ্যাঁ স্যার, যদি বুঝতে প্রয়োজন পারবো না। হয়, হ্যাঁ, যদি কাজ থাকে তুমি লেফট নিয়ে কাজ করে নিবা, পরে রেকর্ডিং দেখে নিও, বুঝেছো? কিন্তু দ্রুত আমি এগিয়ে গেলে বুঝতে পারবা না, কারণ সাইকোলজিটা দ্রুত পড়ালে হবে না, অনেক জিনিস বুঝতে হবে। দেখো এবার কি বলছে, যে সৃজনশীলতার বিভিন্ন যে ক্রিয়েটিভিটি। তো দেখো এইগুলো থেকে প্রশ্ন এসেছিল, যে কালকে মনে হয় বা কালকে বা পরশু দিনকে তোমাদের যে মাদ্রাসা সার্ভিসের কমিশনের পরীক্ষার প্রশ্নগুলো দেখেছো তোমরা? নিশ্চয়ই দেখেছো। প্রশ্ন ছিল না প্রিপারেশন, যেটা আপার প্রাইমারিতে এসেছিল, যে তোমার যে সৃজনশীলতার যে স্তর রয়েছে সেখানকার প্রথম স্তরটির নাম কি? এসেছিল পরীক্ষায়, কোশ্চেনে দেখেছো? কোশ্চেনে দেখলে হ্যাঁ বুঝতে স্যার। পারবে। এখানে অপশন ছিল কি? আপার প্রিপারেশন। হ্যাঁ, আপার প্রাইমারিতে এসেছিল কোশ্চেনটা। তাহলে এই যে টপিক গুলো পড়ছি এইগুলো থেকেই প্রশ্ন পরীক্ষা আসবে। ঠিক আছে, কোনো পরীক্ষার বাইরে আসবে না। শুধু একটু ভালো করে শোনো কথাগুলো। পড়াশোনাটা দ্রুত করলে হয় না, ধৈর্য সহকারে করতে হবে, সময় না পেলে পরে দেখবে। দেখো তাহলে দেখো সৃজনশীলতার প্রক্রিয়ার প্রথম স্টেজ কি? প্রথম স্টেজ হচ্ছে কি? প্রিপারেশন বা প্রস্তুতি। তাহলে প্রথমে যে কোনো জিনিস করতে গেলে কি দরকার? তোমাকে প্রস্তুতি নিতে হবে। এখানে কি বলছে দেখো, এই স্তরে একজন সৃজনশীল ব্যক্তি তার সমস্যা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে এবং সেগুলি প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে তার পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্নভাবে সমাধান করার চেষ্টা করে। এই স্তরটি ব্যক্তির স্বনিয়ন্ত্রিত। জিনিসটা বোঝো কি বলছে? তাহলে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, আমাদের যে সৃজনশীলতা রয়েছে তার কি, তার একটা প্রসেস রয়েছে। তার প্রসেসের প্রথম স্টেজের নাম হচ্ছে কি? প্রিপারেশন বা প্রস্তুতি। এই স্তরে কি করা হয়, যে কোনো সমস্যার সমাধান করার জন্য কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট বিভিন্ন তথ্যকে সংগ্রহ করে। অর্থাৎ তোমার জীবনে একটা সমস্যা আসলো, সেই সমস্যাটা সমাধান করার জন্য তুমি কি করবে? প্রথমে কারো কাছে হেল্প নিবে, তুমি তোমার ফ্রেন্ডকে ফোন করবে বা আমাকে ফোন করবে বা যে কাউকে হেল্প ফোন করবে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই প্রবলেমটা কিভাবে সলিউশন করব তার কিছু ডেটা কালেকশন করার জন্য। এটা কি বলছে? প্রস্তুতি। তাহলে যে কোনো সমস্যার সমাধান করার জন্য যখন কোনো ব্যক্তি
কোনো তথ্য সংগ্রহ করতে শুরু করে, সেটাকে বলছে প্রিপারেশন। এবার কি হলো, এই যে তথ্যগুলো সংগ্রহ করলো, সেই তথ্য সংগ্রহ করলো, করার পরে সেগুলো প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে বারবার উপস্থাপন করবে বা বারবার কাজে লাগাবে, সেটাকে বলছে কি প্রস্তুতি। সেটাকেও আমরা কি বলবো, প্রস্তুতি বলবো। আর এটা কিন্তু স্বনিয়ন্ত্রিত, মানে এটা কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে, এখানে কিন্তু অন্যজন নিয়ন্ত্রণ করবে না। আমি কিভাবে উপস্থাপন করব বা কিভাবে উপস্থাপন করব না, সেটা নিজেকে করতে হবে। যেমন দেখো, আমি কথা বলি, একটা উদাহরণ দিই। ধরো আমার জীবনে একটা সমস্যা এসছে, যে কোনো সমস্যা, সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে নিজে থেকে কিন্তু 5টা মানুষের কাছে এগিয়ে যেতে হবে। তো তাকে বলতে হবে, ভাই বা বন্ধু, আমি এই প্রবলেমে পড়েছি, আমাকে কিছু হেল্প কর বা আমাকে কিছু সাজেশন দে। তোমাকে সাজেশন দিল, অর্থাৎ তোমাকে এখানে করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে স্বনিয়ন্ত্রিত। এই প্রবলেমটার সমাধান তোমাকে নিজেকেই করতে হবে। এখানে কেউ তোমাকে হেল্প করবে, মানে এগিয়ে আসবে না নিজে থেকে। অর্থাৎ তোমাকে, তোমার প্রবলেম তোমাকেই নিজেকে সলিউশন করতে হবে। এটাকে বলছে কি প্রস্তুতি বা প্রিপারেশন লেভেল। নেক্সট দেখো, নেক্সট পর্যায়ে বলছে কি সুপ্ত পর্যায়ে, যেটাকে বলছে কি ইনকুবেশন। সুপ্ত পর্যায়ে বা ইনকুবেশনটা কি দেখো, বলছে ব্যক্তি খুব শীঘ্রই ধীর গতিশীল হয়। বলছে ব্যক্তি খুবই ধীর গতিশীল হয় এবং সে অবচেতন অবস্থায় থাকে। এই যে স্তরটি, এই স্তর কি হয়, ব্যক্তি কিন্তু সচেতন হয় না, অতটা বেশি সক্রিয় থাকে না, আর সে ধীরে ধীরে কিন্তু ভাবতে শুরু করে। বোঝা গেল? এই যে দ্বিতীয় স্টেজটা রয়েছে, সেটাকে বলছে ইনকুবেশন। যে টার্মগুলো বলছে, সেই টার্মগুলো ভালো করে ইংলিশে মনে রাখো, বাংলাতে নয়। আমি বারবার বলছি ইংলিশে মনে রাখো, কারণ ইংলিশের টার্মটাই পাবে, বাংলা কি যে টার্ম দেবে খুঁজে পাবে না। বলছে ইনকুবেশনে কি হয়, এখানে ব্যক্তির চিন্তা ক্ষমতা খুবই ধীর গতি হয়, আর সেখানে ব্যক্তি কিন্তু আনকনসিয়াস থাকে। এই যে কি পয়েন্ট, এই কি পয়েন্টগুলো মনে রাখো। এখানে ব্যক্তি কোন রকম অপ্রাসঙ্গিক বা অসফলতার উপরে মনোযোগ দেয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে, এখানে ব্যক্তি কোন রকম অপ্রাসঙ্গিক বা অসফলতার উপরে মনোযোগ দেয় না। মানে কি, ধরো তুমি একটা কোনো কাজ করছো, কোনো কাজ করতে গিয়ে তুমি কোনো কাজে ফেলিওর হলে, তুমি কেন ফেলিওর হলে বা তোমার ফেলিওর হওয়ার কারণটা কি, এর উপর তোমার কোনো মনোযোগ থাকবে না। সে তুমি আবার চেষ্টা করতে শুরু করবে। অর্থাৎ এই স্তরে ব্যক্তি কোন রকম তার ফেলিওর বা অসফলতার উপরে কিন্তু মনোযোগ সে দেয় না। এটাকে বলছে ইনকুবেশন স্টেজ। নেক্সট 3 নাম্বার স্টেজ দেখো। 3 নাম্বার পরপর স্টেজ মনে রাখবে, কিন্তু পরপর, উলট পালট হয় না। প্রথমে ছিল কি 1 নাম্বার প্রিপারেশন, 2 নাম্বার হচ্ছে কি ইনকুবেশন, আর 3 নাম্বার হচ্ছে কি ইলুমিনেশন। একদম পরপর মনে রাখবে, পরীক্ষায় সাজাতে দেবে, পরীক্ষা কিন্তু পরপর সাজাতে দেবে, তাই পরপর মনে রাখবে। এই পর্যায়ে সৃজনশীলতা প্রকাশ পায়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে একজন ব্যক্তির কোন পর্যায়ে সৃজনশীলতা সঠিকভাবে প্রকাশ পায়, সেটাকে বলছে কি ইলুমিনেশন। ইলুমিনেশন মানে কি, ইলুমিনেশন মানে হচ্ছে আলোক প্রভা, মানে আলোকিত করে দেওয়া। বোঝা গেল? তাহলে ইলুমিনেশন কথার অর্থ হচ্ছে আলোকিত করে দেওয়া বা আলোক প্রভা বলতে পারি। এখানে কি করা হচ্ছে, কোন একজন ব্যক্তি তার সৃজনশীলতাকে প্রকাশ করছে, অর্থাৎ সবাইকে একদম আলোকিত করে দিচ্ছে। এই পর্যায়ে এসে ব্যক্তি তার সমস্যার সমাধান খুঁজে পায়। তাহলে যদি কোনো প্রশ্ন আসে যে সৃজনশীল ব্যক্তিরা কোন পর্যায়ে এসে তার সমস্যার সমাধান খোঁজে, সেটা হচ্ছে উদ্ভাবন বা ইলুমিনেশন স্টেজ। এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট দেখো, এই পর্যায়ে ব্যক্তি সব থেকে সক্রিয় এবং সচেতন হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সৃজনশীলতার কোন পর্যায়ে ব্যক্তি সব থেকে সক্রিয় হয়, তাহলে আনসার হবে কি ইলুমিনেশন বা তোমার আবার যদি প্রশ্ন আসে কোন পর্যায়ে ব্যক্তি সব থেকে সক্রিয় হয় বা সচেতন হয়, সবই আনসার হবে তোমাদের ইলুমিনেশন। ক্লিয়ার? এই পয়েন্টটা মনে রাখো। আর লাস্ট যেটা রয়েছে ভেরিফিকেশন। এবার কি করব, আমি সৃজনশীলতা প্রকাশ করলে তো হবে না, সৃজনশীলতা প্রকাশ করলাম, তারপর সেটা তো ভেরিফাই করতে হবে। তারপর লাস্টে থাকছে কি ভেরিফিকেশন। এই পর্যায়ে ব্যক্তি তার আবিষ্কৃত সমস্যার সমাধানটিকে যাচাই করে, যদি প্রয়োজন হয় সেটিকে পরিবর্তন করে এবং সেটিকে বাস্তবে প্রয়োগ করে। বোঝা গেল? তাহলে প্রথমে কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধান করার জন্য তুমি ডেটা কালেক্ট করলে, ডেটা কালেকশন করার পরে তুমি সেটাকে ভাবতে শুরু করলে, ভাবার পরে তুমি একটা সমস্যার সমাধান প্রকাশ করলে, এবং সমস্যাটা যথার্থ হয়েছে কিনা বা বাস্তবে সেটা প্রয়োগ করা যাবে কিনা সেটা তুমি যাচাই করলে। এটা হচ্ছে 4টে প্রসেস। বলো, কারো বুঝতে প্রবলেম? ক্লিয়ার। চলো এবার ক্লিয়ার, চলো এবার আনসার করো। করো। সৃজনশীল সমস্যার সমাধানের পর্যায়ে যেখানে একজন ব্যক্তি অপ্রাসঙ্গিক তথ্য মনোযোগ দেয় না, তাকে কি বলা হয়? আনসার করো।
ইলুমিনেশন, ইনকুবেশন, প্রিপারেশন আর ট্রান্সলেশন সবই সি টেটের প্রশ্ন, এগুলো সবগুলো সি টেটের প্রশ্ন। আনসার করো। প্রত্যেক আনসার করো একদম। প্রত্যেকের সঠিক আনসার অপশন নাম্বার 2, এটা হবে কি ইনকুবেশন। ক্লিয়ার? ইনকুবেশন। চলো নেক্সট কোশ্চিন। নিচের কোনটি সৃজনশীল শিশুর বৈশিষ্ট্য বা ক্ষমতা নয়? মৌলিকতা, বিস্তারিত, অভিনত্ব আর নির্ভুলতা। আনসার করো। সাতেরটা। নিচের কোনটি সৃজনশীলতা ব্যক্তির বৈশিষ্ট্য নয়? সাতেরটা আনসার করো। শাবনাম, সাতেরটা বি হবে শাবনাম। আমি তখন কি বললাম? মেয়েরা তিলকে তাল করতে পারে, বললাম না? আমি তো কেন এই কথাগুলো বলি বলো তো, যাতে তোমাদের কথাগুলো গল্প আকারে আনন্দের সঙ্গে মনে থাকে। বিস্তারিত মানে কি? এলাবোরেট করা। তাহলে তোমরা কি এলাবোরেট করতে পারো না যে কোনো জিনিসকে? পারো তো, তাহলে ভুল করছো কেন? বাংলা টার্মে ভুল ভালো। সাবনা মনে হয় তিলকে তাল করতে পারে না, ওই তিলকে তিলই রেখে দেয়। চলো প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার ডি, নির্ভুলতা। যে সৃজনশীল বলে যে তোমার কোনো ভুল হবে না এমনটা নয়, মানুষ মাত্রই ভুল হবে, তাই সৃজনশীলতার বৈশিষ্ট্য নির্ভুলতা নয়। ক্লিয়ার? চলো 8 নম্বর কোশ্চেনটা পড়ো, তারপর আনসার করবে। ড্যাশ হলো সৃজনশীলতার প্রাথমিক শনাক্তকরণের বৈশিষ্ট্য? ডাইভারজেন্ট থিঙ্কিং, হাইপার অ্যাক্টিভিটি। অপশন নাম্বার 3 বলছে কি ইন অ্যাটেন্টিভনেস। অপশন নাম্বার 4 লো কম্প্রিহেনশন। আনসার করো। আনসার করো। সৃজনশীলতার কোনটি শনাক্তকরণ করবে, কোন বৈশিষ্ট্য দেখবে? একদম সঠিক আনসার কি হবে? ডাইভারজেন্ট থিঙ্কিং, তাই না? অপশন নাম্বার এ ডাইভারজেন্ট থিঙ্কিং। চলো আনসার করো। নিচের কোন উক্তিটি সঠিক নয়? নিচের কোন উক্তিটি সঠিক নয়? সৃজনশীলতা যে কোনো শিল্পে মৌলিকতা থাকে। অপশন নাম্বার 2 সৃজনশীলতার জন্য চিন্তার প্রয়োজন নেই। অপশন নাম্বার 3 সৃজনশীলতা হলো সঞ্চালিত কাজের একটি নতুন পরিণতি। অপশন নাম্বার 4 সৃজনশীলতা অবশ্যই সমাজের জন্য বা যে কোনো গোষ্ঠীর জন্য উপযোগিতা হতে থাকতে হবে। আনসার করো। নিচের কোনটি সঠিক নয়? জ্যোৎস্না আনসার করো। জ্যোৎস্না আনসার করছো না? টুম্পাও আনসার করছে না। বাকিরা আনসার করছো না কেন? বুঝতে পারছো না? এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2, সৃজনশীলতার জন্য চিন্তার প্রয়োজন নেই। এটা ভুল, কারণ সৃজনশীলতার জন্য চাই আমাদের ডাইভারজেন্ট থিঙ্কিং বা কি ডাইভারজেন্ট চিন্তন, তাই না? অপশন নাম্বার 2। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন আনসার করো। সৃজনশীল সমস্যা সমাধানের কোন পর্যায়ে যেখানে ব্যক্তিরা সমস্যার দিকে মনোযোগ দেয় না? সমস্যার দিকে মনোযোগ মানে ওই যে ব্যর্থতা হয়েছে বা অসফলতা হয়েছে সেই দিকে মনোযোগ দেয় না। আনসার করো। ট্রান্সলেশন, ইলুমিনেশন, ইনকুবেশন আর প্রিপারেশন। একদম সঠিক আনসার অপশন নাম্বার সি, ইনকুবেশন। ঠিক আছে, সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, ইনকুবেশন। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন দেখো। রুহি সবসময় একটি সমস্যার একাধিক সমাধানের কথা ভাবে, যার মধ্যে অনেকগুলি আসল সমাধান। রুহির বৈশিষ্ট্য প্রদর্শন করেছে সৃজনশীল চিন্তাবিদ, অভিসারী চিন্তাবিদ, তার হচ্ছে কি অনমনীয় চিন্তাবিদ। অপশন নাম্বার 4 কি বলছে দেখো। অপশন নাম্বার 4 বলছে অহং কেন্দ্রিক। ঠিক আছে, অহং বিদ্যা। চলো আনসার করো। রুহি সবসময় একটি সমস্যার একাধিক সমাধান করতে পারে, তার মানে তার মধ্যে কোন ধরনের চিন্তন দেখা যায়? সৃজনশীল, অভিসারী, অনমনীয় আর একটা হচ্ছে কি অহং কেন্দ্রিক। কি হবে আনসার? প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেক আনসার করো তাড়াতাড়ি। একদম সঠিক আনসার অপশন নাম্বার এ, সৃজনশীল চিন্তাবিদ। ঠিক আছে, সৃজনশীল। ক্লিয়ার? চলো
নেক্সট দেখো, সৃজনশীল শিশু সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? সৃজনশীল শিশু সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? একটি সৃজনশীল শিশু কৌতূহলী হয়, একটি সৃজনশীল শিশু দুঃসাহসিক নয়, একটি সৃজনশীল শিশু বহুমুখী হয়, একটি সৃজনশীল শিশু উচ্চাকাঙ্ক্ষী হয়। বলো। সৃজনশীল শিশু সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? একদম কারেক্ট আনসার অপশন নাম্বার 2। একটি সৃজনশীল ব্যক্তি দুঃসাহসিক নয়। অবশ্যই তাদের মধ্যে দুঃসাহসিক থাকে, তারা যে কোনো রিস্ক নিতে পছন্দ করে, যে কোনো চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চিন, এ ক্রিয়েটিভ চাইল্ড হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক। একজন সৃজনশীল শিশুর কোন বৈশিষ্ট্যটি থাকে? বলছে রিজিড ইন অ্যাপ্রোচ টু প্রবলেম সলভিং। রিজিড মানে কি? ওই যে বললাম যে আমি আমার জায়গা থেকে লড়বো না, সেটাকে বলছে রিজিডিটি। তার মধ্যে রিজিডিটি দেখা যায়। অপশন নাম্বার 2, অ্যাবিলিটি টু রোট মেমোরাইজ। তারা কিন্তু যে কোনো জিনিস মুখস্থ করতে পারে। অপশন নাম্বার 3, কনফার্মিটি টু দ্য গিভেন রুলস অ্যান্ড নর্মস। মানে আর অপশন নাম্বার 4 বলছে অরিজিনাল থট অ্যান্ড এক্সপ্রেশন। আনসার করো। তাহলে সৃজনশীলতার মধ্যে কি? কনফর্মিটি মানে কি? মানে যেটা চলছে বাড়িতে সেটাই মেনে চলবে, এর কোনো চেঞ্জ হবে না। বোঝা গেছে? মানে এটা কিন্তু নিয়মটা ভাঙা যাবে না এরকম। মানে একগুয়ে বলো না, গোড়ামি। গোড়ামি কথাটা শুনেছো তো? গোড়ামি, সে গোড়ামি টাইপের কনফর্মিটি। কি হবে অ্যান্সার? বলো এটার আনসার বলো প্রত্যেকে। যদি বুঝতে না পারে বলবে, ইংলিশে মানে বুঝতে না পারলে বলবে, আমি বুঝিয়ে দেবো। বলছে সৃজনশীলের কোনটি বৈশিষ্ট্য? কোনটি বৈশিষ্ট্য? সঠিক আনসার অপশন নাম্বার 4, অরিজিনাল থট অ্যান্ড এক্সপ্রেশন। মানে তোমার মধ্যে অরিজিনালিটি থাকতে হবে। অরিজিনালিটি আমি বললাম না যে মৌলিকতা থাকতে হবে। সঠিক আনসার অপশন নাম্বার 4। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত থাকবে, আরো অনেক বাকি রয়েছে, তো একটু পড়ে রাখবে। বলো যতটুকু পড়ালাম কারো বুঝতে প্রবলেম জানাও। প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে, রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো, তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে, অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে। একদম মানে খুবই কম মূল্য রয়েছে, খুবই কম মান্থলি ফিজ রয়েছে, মাত্র 85, মাত্র 85 টাকা তোমাদের ফিজ রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরে 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 4টে ইনস্টলমেন্টে। এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে, এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেই তোমাদেরকে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে, তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো।